দেখুন, একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর প্রথম তার গন্তব্য পশ্চিমবঙ্গে দেখতে আইনসভা হচ্ছে বিধানসভা, কেন্দ্রের জন্য আইনসভা হচ্ছে লোকসভা। আমাদের প্রার্থী বাইরন বিশ্বাস সাগরদিঘি থেকে নির্বাচিত হয়েছেন 2 তারিখে। আজকে 11 তারিখ। পশ্চিমবঙ্গের বিধানসভা চলছে, কিন্তু বাইরন বিশ্বাস বাইরে। জনপ্রতিনিধি হিসাবে বিধানসভায় অংশগ্রহণ করার তার দায়িত্ব। সে দায়িত্ব পালন করবার জন্যে কতগুলো সাধারণ নিয়ম আছে পূরণ করতে হবে। আমরা যেমন পার্লামেন্টে কি দেখি যে যখন কেউ নির্বাচিত হয় উপনির্বাচনে বা নতুন করে, তখন নির্বাচন কমিশনের সার্টিফিকেট নিয়ে স্পিকার সাহেবের সঙ্গে দেখা করে। কেন্দ্রের হলে রাষ্ট্রপতি, রাজ্যের হলে রাজভবন, তাদের কাছে খবর দেওয়া হয়। স্পিকার সাহেব তাকে শপথ নেওয়ার ব্যবস্থা করে দেয়, যেটাকে বলে ওথ অফ অ্যাফার্মেশন। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের 188 আর্টিকেল এই ব্যবস্থা নির্দিষ্ট করা হয়েছে। বাইরন জিতেছে 2 তারিখে, আজকে 11 তারিখ, এখনো পর্যন্ত বিধানসভার বাইরে। স্পিকার সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্পিকার সাহেবের বক্তব্য, রাজভবন থেকে নোটিফিকেশন আসছে না। রাজভবন থেকে যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি যায়, সে আবেদন করতে মহামান্য রাজ্যপালের কাছে এসেছিলাম। রাজ্যপাল আমাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছেন, সুমধুর আচরণ করেছেন। তার কাছে আমাদের দাবি রাখতে তিনি সুযোগ দিয়েছেন। কিন্তু এই জটিলতার জন্যে স্পিকার সাহেবের দপ্তর, রাজভবনের নোটিফিকেশন, এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো, এটার জন্য জনপ্রতিনিধি হিসাবে একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব ডিসচার্জ করতে পারছে না। এটা কিন্তু গণতান্ত্রিক ভারতবর্ষে এটা কিন্তু একটা বড় বিষয়। তাই রাজ্যপাল, মহামান্য রাজ্যপালকে বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। উনি নির্দেশ দিয়েছেন তার দপ্তরকে যে তোমরা বিধানসভার স্পিকারের সঙ্গে কথা বলো। স্পিকারের কাছে আজকে আমাদের তরফ থেকে প্রার্থীকে নিয়ে নেপাল মাহাতো, অসিত মিত্র, আমাদের যারা সিনিয়র লিডার, তারা গেছিলেন। তাদেরকে স্পিকার সাহেব বলেছেন রাজভবনের নোটিফিকেশন নেই। আমাদের কাছে বড় অদ্ভুত লাগছে, কেন রাজভবনের নোটিফিকেশন, কেন স্পিকার নিজে পারে না, এইসব বিষয়গুলো আমার কাছে জটিল লাগছে। যদিও আমি ভারতবর্ষের পার্লামেন্টে 5 বারে হয়েছি, তবুও জটিল লাগছে, বিষয়টা এখানে সহজ নয়। তাই বাইরন বিশ্বাস যাতে তার নিজের দায়িত্ব পালন করতে পারে, জনপ্রতিনিধি হিসাবে বিধানসভা যেহেতু এখন চালু আছে, সেই সুযোগ নিয়ে যাতে মানুষের কথা বলতে পারে, তার জন্য তাকে সুযোগ করে দিতে রাজভবনের কাছে মহামান্য রাজ্যপালের দরবারে উপস্থিত হয়েছিলাম। সেটা বলতে পারে, নিয়মের কথা বলছি। একটা বিষয় রাজ্যপাল বললাম যে রাজ্যপাল সঙ্গে সঙ্গে তার দপ্তরকে বলে বিষয়টা ইমিডিয়েট টেক আপ করো, এটা হওয়া উচিত। আর দেখছি খুবই ভালো ব্যবহার করেছে। দ্বিতীয় কথা, রাজ্যপালকে আরেকটা কথা বলেছি। রাজ্যপালকে আমি বলেছি যে মহামান্য রাজ্যপাল, এই পশ্চিমবঙ্গে গত যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোট রক্তাক্ত ভোট হয়েছিল। 34% মানুষ ভোট দিতে পারেনি। 20,000 আসনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। 70 জন মানুষ খুন হয়েছিল শুধু ভোটের দিন। তারপরে আগে পরে সন্ত্রাসের কোনো ব্যাখ্যা হয় না। এই নজিরবিহীন সন্ত্রাসের সাক্ষী আমরা। তাই যখন আবার পঞ্চায়েত ভোটের দামামা ভাসছে, তখন আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। সেই সন্ত্রাসের বাতাবরণ, সেই সন্ত্রাসের দৃশ্যগুলো এখনও আমাদের পিছনে তাড়া করছে। তাই আপনার কাছে আমার অনুরোধ যে আপনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত না হয়, পঞ্চায়েত নির্বাচনে যেন মানুষ ভোট দিতে পারে, তার আপনি ব্যবস্থা করার চেষ্টা করবেন। তাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মাত্র কয়েকদিন আগে সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করেছে। সব মানুষ সেখানে ভোট দিতে পেরেছে। যদি কেন্দ্রীয় বাহিনী সব মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে পারে, তাহলে রাজ্যের বাহিনী কেন পারবে না? আপনি বিষয়টা নিশ্চয়ই দেখবেন। আমি এটাও বলেছি যে আমাদেরই রাজ্যে একজন স্বনামধন্য নির্বাচন কমিশনার ছিলেন, নাম তার বীরা পাণ্ডে। তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গের যে লোকাল নির্বাচন, স্থানীয় নির্বাচন, সেই স্থানীয় নির্বাচনে
কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করে দিয়েছে। তার প্রেসিডেন্ট সেখানটা আছে, যদি একজন নির্বাচন কমিশনার সে যদি পারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট করাতে, তাহলে কেন আজকের নির্বাচন কমিশনার পারবে না? এটা আপনার কাছে আমি জানিয়ে গেলাম, আপনি উদ্যোগী হন, দয়া করে বাংলায় যেন রক্ত না ঝরে আপনারা দেখবেন। আপনার কাছে তাই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। উনি বললেন না, বিষয়টা ভালো লাগলো। আপনি কি পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী দাবি করছেন? একদম কেন্দ্রীয় বাহিনী শুধু পত্র না, রাজ্যের বাহিনীর উপর আমাদের বিন্দুমাত্র আস্থা নাই, তাই কেন্দ্রীয় বাহিনী। বাংলার মুখ্যমন্ত্রী যদি গ্যারেন্টি দেয় যে না এখানে কি, যেমন উনি যদি এফিডেভিট করে বলেন হাইকোর্টে গিয়ে না এখানটায় সন্ত্রাস হবে না, তাকে বিশ্বাস করবে। মুখের কথায় তৃণমূল নেতৃত্বে বিশ্বাস করতে রাজি। আমি অত মূর্খ না যে বাংলার মুখ্যমন্ত্রী মুখের কথায় বিশ্বাস করি। যদি হাইকোর্টে গিয়ে এফিডেভিট দিয়ে বলে যে না এখানে কোনো সন্ত্রাস হবে না, কিছুটা ভরসা করা যেতে পারে। কেন্দ্রীয় বাহিনীর থেকে আমাদের বাহিনী কম, আমি এ কথা বলছি না। কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্য বাহিনী পদক্ষেপের কথা বলছি না, কিন্তু রাজ্যের বাহিনীকে তো স্বাধীনভাবে নিরপেক্ষভাবে চলতে দেওয়া হয় না। সেই জায়গাটা কে দেখবে? পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এখানকার রাজ্যের বাহিনীকে নিরপেক্ষভাবে ভোট করতে দেবে না। সন্ত্রাস হবে, সন্ত্রাস দেখছি, গত পৌরসভায় সন্ত্রাস দেখেছি, গত পঞ্চায়েতে সন্ত্রাস দেখেছি। তাই সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত নির্বাচন কি করে করা যায়, রাজভবনের দরবারে গিয়ে তার কথা বলছি। একটা বিষয় বলছিলাম যে রাজভবনের সঙ্গে বিধানসভা কি বাইরন বিশ্বাসের শপথ নিয়ে কোনো যোগাযোগ করেছে এই মুহূর্তে? ও আমাদের সামনে বললো, দপ্তরকে বললো দেখতে। देखिए, महामहिम राज्यपाल की दफ्तर में हम लोग गए थे, दरबार में हम लोग गए थे। 2 आरजी लिखा। आरजी नंबर 1, तो कांग्रेस पार्टी की जो विधानसभा की जो चुने हुए हमारे मेंबर हैं बायरन बिस्सा, जब सदन चलते हैं उसमें शिरकत नहीं कर पाते। वजह यह है कि अब तक विधानसभा में बायरन बिस्सा साहब को शपथ समारोह में योगदान करने की कोई नौबत नहीं है। जब तक ये शपथ नहीं लेते हैं सदन में शिरकत नहीं कर पाते। लेकिन जब सदन चलते हैं आम लोगों की नुमाइंदा होने की नाते इनका वह फर्ज बनते हैं कि सदन में जाएं, आम लोगों की बात रखें, सरकार को ध्यान आकर्षण करें और अपने कंधों पे जो जिम्मेवारी लोगों की तरफ से लिए गए हैं, जो जिम्मेवारी आम लोगों ने सौंपे हैं उन पे, वो जिम्मेवारी के पालन करें। तो ये मुद्दे लेकर हम लोग स्पीकर साहब को पास भी गए थे हमारी पार्टी की तरफ से। स्पीकर साहब को ये तर्क है कि राजभवन की तरफ से कोई नोटिफिकेशन नहीं आए हैं। जब तक मेरा जानकारी है, हमारे हिंदुस्तान की जो संविधान के आर्टिकल 188 के तहत इनको ये शपथ लेते हुए शामिल करने के मौका दिया जाना चाहिए। लेकिन यहाँ की स्पीकर साहब कहते हैं कि राजभवन से नोटिफिकेशन नहीं आए। मुझे अटपटा लगा, तो मैं राजभवन की दरबार में जाके हमारे महामहिम राज्यपाल से गुजारिश की कि राज्यपाल साहब, ये महामहिम राज्यपाल जी, आप हमारे जो नुमाइंदे हैं इनको शिरकत करने का मौका दीजिए और ये सदन चलते समय सदन में भाग ले सके, इसका इंतजाम कर दीजिए। तो हमारे महामहिम राज्यपाल जी ने ये दिए हैं। तुरंत उन्होंने अपने दफ्तर पे निर्देश दिया कि ये कार्रवाई जल्द से जल्द किया जाए। नंबर 1। 2 नंबर अर्जी थे कि पंचायत चुनाव आने वाले हैं। बंगाल में पंचायत चुनाव मतलब दहशतगर्द, पंचायत चुनाव मतलब हिंसा, पंचायत चुनाव मतलब तनाव, पंचायत चुनाव मतलब खून खराबा, लहूलुहान की माहौल। पिछले पंचायत चुनाव में हम लोग इसको देखे हैं। ये हम लोग पिछले पंचायत चुनाव का जो तहजीब हमें मिले हैं वो ये है कि बंगाल में जो पंचायत चुनाव होते हैं वो लहूलुहान है। सारे पंचायत चुनाव में पिछले बार
भयभीत दहशतगर्द के माहौल पैदा हुए थे और आम लोग वोट देने में असफल हुए। लोगों को वोट में शिरकत करने का मौका छीन लिया गया था और इसके बदौलत सत्तारूढ़ पार्टी ने 34 मतलब 20,000 सीटों पे निर्विरोध जीत हासिल की थी। और चौंकाने वाली बात यह है 34% आम लोग चुनाव में भाग ले नहीं पाए क्योंकि दहशतगर्द तनाव, हिंसा, खून खराबा। तो ये माहौल फिर दोबारा पैदा ना हो बंगाल में, क्योंकि ये पंचायत चुनाव आने वाला है। दरवाजा खटखटा रहे हैं पंचायत चुनाव। तो पंचायत चुनाव में हमारे डर है, आशंका है कि पिछले बार जैसे हालात पैदा होगी तो ये हालात ना पैदा हो, लोग चुनाव में भाग ले पाए। इसके लिए माहौल को ठीक कराना सरकार की जिम्मेवारी होते हैं। कुछ दिन पहले हमारे सागर दिघी में उपचुनाव अनुष्ठित हुई थी, उसमें केंद्रीय सरकार की तरफ से हमारे सेंट्रल फोर्सेस को तैनात किए गए थे। हमारे चीफ इलेक्शन कमिश्नर साहब ने इसमें थोड़ा दिलचस्पी दिखाई थी और इसके चलते सागर दिघी में जो उपचुनाव अनुष्ठित हुई थी, उस उपचुनाव में कोई तरीके की दहशत, कोई हिंसा, कुछ घटना नहीं घटी। लोग आराम से, लोग बड़े निश्चित होकर, लोग सुरक्षित महसूस करते हुए अपना मतदान को दे सके, अपना मतदान में भाग ले पाए। तो वो माहौल क्यों ना हमारे बंगाल में हम तैयार कर सके। अगर सही ढंग से इस पे हम निपटाने की कोशिश करें तो ये मेरा सवाल था। स्पीकर साहब को, महामहिम राज्यपाल साहब को मैंने नज़ीर के तौर पर ये भी बताया कि एक जमाने में बंगाल के चीफ इलेक्शन कमिश्नर एक महिला रहती थी, मीरा पांडे। उनकी अगुवाई में इस बंगाल में चुनाव हुई थी, पंचायत चुनाव, जहां आम लोग निश्चित होकर, निडर होकर सुरक्षित महसूस करते हुए वोट में शिरकत करने का मौका मिले थे। तो वो मौका, वो माहौल क्यों ना दोबारा ये बंगाल में पैदा किया जाए, ये मैं महामहिम राज्यपाल के सामने ये तक उन्होंने बड़े ध्यान से हमारे बात, बड़े गौर से हमारे सारे बात को सुने हैं और उन्होंने मेरे उन पे भरोसा है कि उनकी तरफ से जितना हद तक जाना चाहिए वो कार्रवाई करने का कोशिश करेंगे। ठोस कदम उठाने की जितना जरिया उनके पास है वो बिल्कुल उसका इस्तेमाल करेंगे। ये मुझे उन पे आस्था है। দাদা পঞ্চায়েত নির্বাচন নিয়ে পঞ্চায়েতে দেখা যাবে সাগর দিঘির ফ্রেন্ড কি পঞ্চায়েতে দেখা যাবে? পঞ্চায়েত আসলে হোক, তৃণমূল আগে পঞ্চায়েত হোক। বিচ্ছিন্ন ঘটনা হয়তো একটাই পঞ্চায়েত